Middle Path Radio, your number one Islamic talk station. Call the studio or send a WhatsApp / text message to 07477 080 248. That's 07477 080 248. Email info@middlepathradio.com or visit middlepathradio.com. আসসালামু আলাইকুম সুধী শ্রোতামণ্ডলী, আপনাদেরকে আমাদের প্রোগ্রামে আবারও স্বাগত জানাচ্ছি। অভিমত প্রোগ্রাম আপনারা শুনছেন মিডল পাথ রেডিও থেকে। গত সপ্তাহে আপনারা আমাদের সাথে ছিলেন এবং এই সপ্তাহেও আপনারা পুরো অনুষ্ঠান আমাদের সাথে থাকবেন এই আশা করছি। আমাদের আজকের টপিক এবং আমাদের যে গেস্টরা আছেন আপনাদের সাথে অতি সত্বর তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে আছেন আশরাফ মাহমুদ উজ্জ্বল। উনি আইটির সাথে জড়িত আছেন, ইনফরমেশন টেকনোলজির সাথে। আর আমার সাথে আছেন গত সপ্তাহের আরেকজন গেস্ট, যিনি গত সপ্তাহে আমাদের সাথে ছিলেন, ইসাক উদ্দিন ভাই। উনিও আমাদের সাথে আজকে থাকবেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মোটামুটি দুটো বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। প্রথম বিষয়টি হচ্ছে পাকিস্তানের যে রাজনৈতিক অবস্থা এখন চলছে, বিরাজমান পাকিস্তানের রাজনৈতিক অবস্থা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার মধ্যে আসতে পারে যে পাকিস্তানের যে এই যে সংকট চলছে, এই সংকট নিরসনের কীরকম উপায় হতে পারে। কিছু কিছু লিডিং পলিটিশিয়ান ওখানে যারা আছেন তারা মিলিটারিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। এই ধরনের পরিস্থিতি যদি আমাদের পশ্চিমা দেশগুলোতে হতো, তাহলে এই যে আমরা অনেক সময় ভাঙচুর দেখি, বিভিন্ন রকমের গণ্ডগোল দেখি, রাজপথে সবাই নেমে আসছে, বা অন্ততপক্ষে যারা মুভমেন্টের সাথে আছে তারা রাজপথে নেমে আসতেছে, অনেক রকম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এবং এই বিশৃঙ্খলা মোকাবেলা করতে গিয়ে অনেক সময় সিকিউরিটি সার্ভিসে যারা আছেন তারা এর প্রতিউত্তর দিচ্ছেন যেভাবেই হোক। কোনো সময় কখনো কখনো কন্ট্রোভার্সিয়াল ভাবেও হয়, আবার কখনো কখনো তারা মোলায়েম পদক্ষেপ নিয়ে থাকেন। এই একটা বিষয়। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে স্কটল্যান্ডের রেফারেন্ডাম হতে যাচ্ছে, এবং এই রেফারেন্ডামে বেশ কিছুদিন ধরে আমরা জানি যে দুপক্ষই সমস্ত ব্রিটেনের সাথে যে যারা থাকতে চান তারা বলছেন যে ব্রিটেন আমরা একসাথে থাকলে আমরা শক্তিশালী হব, আমাদের বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে, আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের ইকোনমি শক্ত হবে। এবং স্কটল্যান্ডের সাথে যারা চলে যেতে চান তারা বলছেন যে না, আমাদের ইন্ডিপেন্ডেন্স খুবই দরকার, আমরা একা একা চলতে পারবো, আমাদের যে রিসোর্সেস রয়েছে বা অন্য অন্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দিয়ে আমরা একাই আমাদের শাসন কাজ চালিয়ে যেতে পারবো। এই সমস্ত বিষয়াদি নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম। বিস্তারিত প্রোগ্রামে যাওয়ার আগে বিস্তারিত প্রোগ্রামে আমরা এখন আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি আশরাফ মাহমুদ উজ্জ্বল ভাইয়ের কাছে যাব এবং তার কাছ থেকে একটা ইন্ট্রোডাকশন দাঁড়া করানোর জন্য পাকিস্তানের পরিস্থিতির উপর ওনাকে আলোকপাত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী যারা শুনছেন মিডল পাথ রেডিওতে অনলাইনের মাধ্যমে, আমার সাথে যারা সহকর্মী আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এই সান্ধ্যকালীন সময়ে। এবং যারা এ বিষয়ে শুনছেন, নিঃসন্দেহে আপনাদের পাকিস্তানি সংকট সমাধানের জন্য যে দুই পক্ষই উদ্যোগ নিয়েছে, যে সংকট আসলে শুধু পাকিস্তানের নয়, বলতে হবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর একটা মজ্জাগত বিষয়, এবং আমরা সবাই এ বিষয়ে জানি। আমি পাকিস্তানি সংকট সমাধানের বিষয়ে যে কথাটি বলতে চাই, যে পাকিস্তানের এই সংকট অনেকের মাঝে এই আশঙ্কা সৃষ্টি করে দিয়েছিল যে 11
আরেকটা পরিস্থিতির সৃষ্টি হয় কিনা। যদিও সেখানে জামাত ইসলামের একটা মধ্যস্থতার মাধ্যমে সংকটের একটা সমাধানের পর্যায়ে গিয়েছে, তারা বসেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই সংকটের কারণে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তিনি সফর বাতিল করেছেন এবং সংকটের জন্য সবাই উদ্গ্রীব। এবং ইমরান খান এই ঘোষণা দিয়েছেন যে আইদার নওয়াজ শরীফ পদত্যাগ করবেন, অন্যথায় হয়তো তার মৃত্যু। এই ধরনের খুব কঠিন পরিস্থিতির মধ্যে মানে এটা একটা বলতে গেলে আমি মনে করি যে ইমরান খানের বড় ধরনের একটা চ্যালেঞ্জ। এবং আমি তেহরিকে ইসলামের পার্টির লন্ডনে একজনের সাথে কথা বলছিলাম, তার অভিমত হচ্ছে ইমরান খান হচ্ছে আসলে উদীয়মান কায়েদ আজম, তাকে এটা মনে করে থাকে তারা। যদিও ইমরান খান যথার্থই যেই সংকট মানে হয়েছে এটা যথার্থই, তার বক্তব্যটা যথার্থই কারণে যে 4টা অঞ্চলে যে ভোটের বিষয়ে কথা ছিল সেখানে কারচুপি হওয়ার কারণে সেটাকে রেকটিফাই করার জন্য চেষ্টা করা মানে বলা হয়েছিল, কিন্তু সেটা রেকটিফাই করা হয়নি, যার জন্যই এত বড় একটা সংকটের অবস্থা এসেছে। এবং এই মুহূর্তে যে অবস্থাটা দেখা যাচ্ছে যে নওয়াজ শরীফ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে গেলে অনেকের ধারণা যে মিলিয়ন মিলিয়ন পাউন্ড দিয়ে তাদেরকে তার মানে অনুকূলে তার সমর্থন নিয়ে গেছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পার্লামেন্টেও কাদেরিকে এবং ইমরানকে যথেষ্ট পরিমাণ গালাগাল করে একদম তুলোধুনো করে সংসদে বক্তব্য রাখা হয়েছে। পরিস্থিতিটা এমন যে 11 জন জেনারেল একসাথে মিটিং করে যখন প্রায় 5 জন জেনারেল একসাথে এক বাক্যে বলেছিল যে নওয়াজ শরীফ হ্যাজ টু গো, সো নওয়াজ শরীফের কোনো বিকল্প নাই। এই মুহূর্তে অবশ্য সেনাপ্রধান তিনি দ্বিমত পোষণ করেছিলেন। এবং পাকিস্তানের যদি আর্মি এই ক্ষেত্রে হস্তক্ষেপ করে, সেই ক্ষেত্রে বিষয় যেটা হলো যে সবার একটা আশঙ্কা ছিল পাকিস্তানের আর্মির একটা প্রভাব রয়েছে, ইমরান খান তারই শক্তিতে হয়তো কথা বলছেন। বাস্তবতা হচ্ছে যে অনেকের আশঙ্কা যে হয়তো 1-11 একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এবং আচ্ছা জি উজ্জ্বল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে মোটামুটি একটা চিত্র আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা যে বিষয়টা ফোকাস করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে পাকিস্তানের যে সামরিক বাহিনী হোক, নওয়াজ শরীফের পার্টি হোক বা ইমরান খানের যে অবস্থান, পুরো বিষয়টা আমাদের সামনে মোটামুটি পরিষ্কার। কিন্তু আমরা দেখি যে সাবকন্টিনেন্টে বা ডেভেলপিং যে কান্ট্রিগুলো বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আমরা বলি, এই সমস্ত দেশগুলোতে এই রকমের পলিটিক্যাল যে সিচুয়েশনের যখন উদ্যোগ হয়, তখন যেভাবে সিচুয়েশনটা ট্যাকল করা হয় সরকারি পক্ষ থেকে হোক বা বিরোধী পক্ষ থেকে হোক, যেমন মনে করেন যে ব্রিটেনে বা অন্যান্য যে পাশ্চাত্য দেশগুলো আছে, এই সমস্ত দেশগুলোতে পরিস্থিতির যেভাবে মোকাবেলা করা হয় একটু ভিন্ন ধরনের। যেমন মনে করেন এখানকার বিরোধী দল কখনো এরকম যে সবাই গিয়ে এক জায়গায় বসে যে আলোচনার পরিবেশটা নাই, সেই কথাটা হয়তো আপনি মিন করছেন, আপনি যথার্থই বলেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সবার যে ক্ষমতার যে একটা স্পৃহা, তার যে মানে দ্বন্দ্ব, এই দ্বান্দ্বিক একটা পরিবেশ সবসময় পুরো সাবকন্টিনেন্টে বিরাজমান, যার জন্যেই রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মত বিনিময় করে তাদের নিজেদের মধ্যে সমস্যা সমাধান করার পরিবেশটা খুবই খুবই নগণ্য, এটা আমি মনে করি। এবং আপনি ঠিকই বলেছেন, এটার পিছনে কারণ হচ্ছে সবাই ক্ষমতায় থাকতে চায়, আর ক্ষমতায় থেকে বিরোধী দলকে নিষ্পেষিত করে যাতে করে তার ক্ষমতা পাকাপোক্ত করতে পারে এবং প্রলং করতে পারে, সেজন্য তার সমস্ত এথিক্সকে জলাঞ্জলি দিয়ে তারা সবসময়
যেই যাক ক্ষমতায়, এটার ক্ষমতার পালাবাবু দলে যেই যাক, সেই এই কাজটা করে আসছে, যার জন্য এই পরিবেশটা নাই। আর পাকিস্তানের যে এই মুহূর্তের যে সিচুয়েশনটা, জামাত ইসলামী একটা কি বলে মিডিল একটা অবস্থান আছে। তারা মানে ইমরান খানের সাথে সম্পর্ক আছে, আবার এদিকে নওয়াজ শরীফের সাথে সম্পর্ক। তারাই দায়িত্ব, সিরাজুল হক সাহেব উনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আশা করা যায়, এবং গতকাল পর্যন্ত আলোচনা হয়েছে তাদের মধ্যে, আশা করা যায় একটা অবস্থান হয়তো তৈরি হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, জি, অনেক ধন্যবাদ উজ্জ্বল ভাই। এখন এই ব্যাপারে একটু আলোকপাত করার জন্য আমাদের গত সপ্তাহে ইসাক ভাই আমাদের সাথে ছিলেন, আজকেও আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ। এবং আমরা ইসাক ভাইয়ের কাছে যাব এবং আলোকপাত করার চেষ্টা করব যে এই যে ওয়েস্টের যে মানসিকতা, পশ্চিমা দেশগুলোর যে মানসিকতা, এবং সাবকন্টিনেন্ট বা ডেভেলপিং কান্ট্রি বা যে গরিব দেশগুলো আছে, এই দেশের পলিটিক্যাল সিচুয়েশনের যে মানসিকতার যে ব্যবধান, এই জায়গার মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বের ব্যাপারে কি মনে করেন, এবং এটা কিভাবে ট্যাকল করা যায়, ইমপ্রুভ করা যায়, এটা কিভাবে? ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা শুনতেছেন, লাস্ট উইক আই ওয়াজ হিয়ার as well, and due respect with the other brothers as well, I always make my comments usually doesn't go on the line. So in the beginning I start with my apology on that. I think last week আমরা যেটা বলছিলাম, it was totally different than today. আজকে যে জিনিসটা আসছে পাকিস্তানের কথা, I've been following that for last 3 weeks. I think they started about 3 weeks now, isn't it? About 3 weeks. Still there. আজকে আমি একটা কমেন্ট পড়ছি ওই চ্যানেল 4 in the morning as well. তারা বলতেছে যে ওখানে তো খুবই ফ্লাডিং হইতেছে, অনেক মানুষ মারা যাইতেছে। And I think the army played 2 games. They played 2 games means the accusation is coming towards Imran Khan is he had a hint before, if you come and we'll help you. This was the beginning point. And army played 2 games mean now they're going to the side of the Nawaz Sharif. This is the climb. And now it's the time to from Imran Khan to prove if it's what he was saying. I think আমাদের মধ্যে যে পরিবেশটা এবং এই দেশগুলোতে, ওয়েস্টার্ন দেশগুলোতে, আবার আমাদের যেগুলো আমরা বলতে চাইতেছি, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, India is quite different than Pakistan and Bangladesh to my knowledge. We take everything personally. কিবা আমি মরবো না এলে শেষ করবো, এই যে একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা মনে করেন যে কিভাবে আপনার উন্নতি করা যায়, যে দুজনের মধ্যে মতবিরোধ থাকতে পারে, আপনার আমার মধ্যে মতবিরোধ থাকতে পারে, দুইটা পার্টির মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু তাই বলে একজন আরেকজনকে মেরে ফেলবে বা একজন আরেকজনকে একেবারে শেষ করার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে উঠে এসে যে সমঝোতার মধ্যে আসা বা দুইটা পক্ষের মধ্যে আলোচনা শুরু করা, টেবিলে বসা, এই অ্যাটিটিউডটা কি জন্যে? I think we can learn definitely something from, I think your next topic is referendum in Scotland. ওরা কিন্তু এই দেশ থেকে আমরা ওই প্রসঙ্গে আমরা একটু পরে আসবো। প্রথমে যদি আমরা পাকিস্তানের প্রসঙ্গটা একটু, I was just trying to give example, like ঠিক আছে দিতে they want to they want independent from this country. Can you imagine how peacefully they're doing it? And this will be decided in 18th, isn't it? 18th of this September. They want to go away from this country. Look at their attitude, where they do campaign, the way they speak. Can we learn something from them? If you say in Pakistan, what they want is they want to Nawaz Sharif to go. Tara kintu afnar ekhon already attacked the Parliament Square. They already attacked the TV station. They already today, I think, they attacked something else. Ei je amader mani moron mora jeta hoite apni foreign je moron mora, I will do it in any cost. Ebong je the 2 groups like Al-Qadri. His name is I forgot what his name again. Tahir Al-Qadri. He's totally is a right wing. Imran Khan is from he's a leftist. You can say he's a leftist. He's from middle or the left. There's 2 sides come together. অনেকটা লিবারেল টাইপের মতো। He is liberal type. Yes. অনেকটা লিবারেলের মতো। Just to get one, okay. হ্যাঁ, একটা জিনিস আমরা বুঝতে পারি, যেমন মনে করেন যে অনেক নেতারা আছেন বা যারা আছেন সাবকন্টিনেন্টে সবসময় থাকেন, মনে করেন তাদের হয়তো ওয়েস্ট সম্পর্কে অত বেশি ধারণা নেই, কিন্তু ইমরান খানের যে ব্যাপারটা ছিল, উনি কিন্তু ওয়েস্টে লেখাপড়া করেছেন আমার জানা মতে। তারপরে ওনার খেলোয়াড়ি যে সময় ছিল, যখন উনি খেলোয়াড় ছিলেন, বিভিন্ন দেশ সফর করেছেন, আন্তর্জাতিক মানের
অনেক সময় উনি পলিটিক্সে আসার আগেও ওনার যে কমেন্ট্রি আমরা মাঝে মাঝে শুনতাম পলিটিক্স সম্পর্কেও, সেটা অনেক উঁচু মানের ছিল। এবং এখন যে পদক্ষেপটা উনি নিচ্ছেন সেটা কিন্তু এই ব্যাপারটা ওয়েস্টে কতটুকু গ্রহণযোগ্য বা ওয়েস্টের তুলনামূলকভাবে কতটুকু এটা গ্রহণযোগ্য মনে করেন? আমার কাছে যে বই জিনিসটা লাগে আর কি, আপনার ইমরান খান ইজ এ স্মার্ট ম্যান। আই থিঙ্ক দিস ইজ এখন বর্তমানে অবস্থা পাকিস্তানের ইজ ভেরি ডিলুটেড ইউ কুড সে, মানে এখন খুবই পরিবেশটা খুবই বাদ। এই পরিবেশের মধ্যে আপনার দ্যাট স্টেপ ইজ টেকেন, ইফ আই ওয়াজ পাকিস্তান আই উড থিঙ্ক এক্স্যাক্টলি দ্য সেম। মনে করে উনি নিয়ে গেল পাওয়ারটা, নওয়াজ শরীফ চলে গেল, হি নিয়ে গেল, ক্যান হি কন্ট্রোল দোজ এক্সট্রিমিস্ট? তার দেশে যে সমস্যাগুলো হইতেছে, নট ইভেন দ্য আর্মি ক্যান কন্ট্রোল দেম, নট ইভেন আমেরিকান ক্যান কন্ট্রোল দেম, দ্যাটস হাউ ব্যাড ইট ইজ। সো হোয়াট ডাজ ইউ থিঙ্ক ওয়াজ ইট পাওয়ার নিয়ে গেল, ক্যান হি কন্ট্রোল ইট? Do you think it's going to be another Iraq or Libya? This is how it looks going to be, because no one controls this situation. ঠিক আছে। ইসাক ভাই বলছেন যে হ্যাঁ, ইমরান খানের কি সত্যি কি সেই রাজনৈতিক পাওয়ার কি আছে যে সমস্ত দেশটাকে যেভাবে কন্ট্রোল করা উচিত এইরকম একটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য? এখন আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে ফিরে আসবো এবং ওনার কাছে আমরা জানতে চাবো যে এই যে পলিটিক্যাল একটা কেওস সৃষ্টি করা হচ্ছে, মনে করেন যে ইমরান খানই হোক বা যে কোনো জায়গায় হোক, এটা কি দেশের স্বার্থে কি এটা কতটুকু গ্রহণযোগ্য মনে করেন? অফকোর্স নট, কারণ যে পাকিস্তানের যে অবস্থা আমরা দেখছি, যেমন মনে করেন ওদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে, ওটা কোলাপস করবে, পাকিস্তানের ইকোনমি কোলাপস করছে। তারপরে এখন সবাই মনে করছে যে আবার কি মিলিটারি শাসন আসবে কিনা, কারণ আমরা মোশাররফের সময় তো অনেক দেখেছি যে পাকিস্তানে মিলিটারি শাসন ছিল এবং কোনো দেশের জন্যেই গণতান্ত্রিক এনভায়রনমেন্টটা যেরকম মানুষ চায়, মিলিটারি শাসনটা ওরকম অত বেশি চায় না মানুষ। তো এই প্রেক্ষিতে ইমরান খানের অবস্থাটা আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি, আসলে এটা উত্তরণের জন্য অবশ্যই পথ খুঁজতে হবে, নো ডাউট অ্যাবাউট ইট। এখন মানুষ কিন্তু অনেক সচেতন। আপনি যদি যেখানেই যান, বাংলাদেশে যান, পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যান, যে কোনো জায়গায় যান, অনেক গ্রাজুয়েট যারা ওয়েস্ট থেকে পড়াশোনা করে ব্যাক করেছে। ইমরান খান নিজেও কিন্তু অক্সফোর্ড থেকে পড়াশোনা করছেন। এখানে একটা বিষয় যে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং পলিটিক্সের ক্ষেত্রে মানুষের মধ্যে অনীহাও বেড়েছে। এই কারণে যে পলিটিক্স ভায়োলেন্সকে ডেকে আনে এবং এই পলিটিক্সের কারণে মানুষের যে জীবনযাত্রার উন্নতি হওয়ার কথা ছিল বা তারা যেটা এক্সপেক্ট করে সেটা তারা পাচ্ছে না। আর এটার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের আর্থসামাজিক অবস্থা এবং বর্তমান সাবকন্টিনেন্টে এবং পাকিস্তানের, যে পাকিস্তান বলেন আর বাংলাদেশ যেখানেই বলেন, তাদের কালচারাল একটা ব্যারিয়ার আমি মনে করি। কেন জানি নিজেকে প্রতিষ্ঠিত করা বা ক্ষমতায় টিকে থাকার একটা মানসিকতা সবসময় কাজ করে। এটা কখনোই কল্যাণকর না। এর জন্য উত্তরণের জন্য আমাদেরকে যে কাজটা করা দরকার, যারা ইয়াং ব্লাড আছে তাদেরকে সংঘবদ্ধ করে অবশ্যই এই মানসিকতার যারা পুরাতন মানধাত্তার আমলের যে পলিটিক্স তারা চালিয়ে যাচ্ছেন, ওয়েস্ট থেকে কোনো শিক্ষা গ্রহণ করতেছেন না, তাদেরকে অবশ্যই এখানে একটা পরিবর্তন আনার জন্য প্রচেষ্টা চালাইতে হবে। আর কোনো পরিবর্তন সহজভাবে হয় না। এই জন্য আমি মনে করি ইমরান খান যদি সেই পরিবর্তনের প্রত্যাশা করে থাকে, আমি তো সেটাকে কোনো মনে করি না, নেগেটিভ মনে করি না। আচ্ছা উজ্জ্বল ভাই, ধন্যবাদ। কিন্তু আরেকটা দিক যদি আমরা আলোকপাত করি, আরেকটা সিচুয়েশন বা সিনারিও আপনার সামনে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মনে করেন আমরা যদি বিরোধী পক্ষে যারা আছেন তাদের কাছ থেকে যদি তাদের ফ্রাস্ট্রেশনটা যদি আমরা দেখি, যেমন মনে করেন আমাদের যে ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে বা ওয়েস্ট বা পশ্চিমা দেশগুলো আছে, সেখানে কোনো সরকার যদি কোনো অবৈধ আচরণ করে, যে কোনো কারণেই হোক, তাদের প্রসিকিউশনের ব্যবস্থা আছে। জুডিশিয়াল সিস্টেম, পুলিশ থেকে শুরু করে সবাই অনেকটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। কিন্তু এই যে আজকের যে পাকিস্তানের যে অবস্থা, আমরা যদি একটু পেছনে ফেরত যাই, যে যেভাবে শুরু হয়েছে, যে নওয়াজ শরীফের করাপশনের যে একটা বলা হচ্ছে যে করাপশন, উনি হয়তো করাপশনের সঙ্গে লিপ্ত থাকতে পারেন, এখনো প্রমাণিত হয়নি।
তো এই যে এবং এর ফলশ্রুতিতে ডেমনস্ট্রেশন শুরু হয়েছে এবং বর্তমান পরিস্থিতির সূচনা হয়েছে। বিরোধী পক্ষের তাদের কীরকম সুযোগ আছে, যেমন পশ্চিমের দেশগুলোতে যেরকম যে কোর্ট কাছারি যেগুলো আছে সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে, ওখানে কি এই স্বাধীনতা আছে? বিরোধীরা কি চাইলেই পুলিশের কাছে গিয়ে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে পারছে? জুডিশিয়াল সিস্টেম কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? তাহলে বিরোধীদের আশাটাই বা কি? জি, এখানে একটা বড় বিষয় আমরা যদি ফিল করে, আপনি যথার্থই যে জিনিসটা মেনশন করেছেন, প্রত্যেকটা রাষ্ট্রেরই ধরেন বাংলাদেশে আপনি যদি চিন্তা করেন 3টা উইং, হ্যাঁ, যে জুডিশিয়াল সিস্টেম, এরপরে এক্সিকিউটিভ সিস্টেম এবং যে পার্লামেন্ট যেটা আছে। এখন আপনি একটা ইনস্টিটিউট যদি কাজ না করে তাহলে আপনি দেখবেন আর বাকিগুলো এফেক্ট হয়। ইনস্টিটিউশনালি যদি আপনি চিন্তা করেন, যে কোনো ইনস্টিটিউট সে ফর জুডিশিয়াল সিস্টেম যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ না করতে পারে তাহলে ওই রাষ্ট্রে অ্যানার্কি ছাড়া আর কিছুই আপনি দেখতে পারবেন না। আর এই জিনিসগুলোই হচ্ছে। আর সেখানেও একেবারেই সাহসিকতার সাথে 2-4 জন নেই এমন না যারা দাঁড়াচ্ছেন না। যেমন পাকিস্তানের যে বিচারপতি, তার যে প্রিভিয়াস যে ভূমিকা, এটা কিন্তু আপনি কখনোই খাটো করে দেখতে পারবেন না। অনেকেই আছে এটা হয়তো মানে করছেন, কিন্তু ইনস্টিটিউশনগুলোকে রাষ্ট্রের যারা এক্সিকিউটিভ পাওয়ারে থাকে তারা ধ্বংস করে। বাংলাদেশে দেখেন আজকে বিচারপতিদের অভিশংসনে আইন পাশ করার জন্য আর পার্লামেন্টে বিল উত্থাপন করছে। এটার পিছনে কারণ কি? যদি বিচারপতিরা যদি ভয়ে থাকে যে এক্সিকিউটিভ বডি, এক্সিকিউটিভ ব্রাঞ্চ আমার উপরে কর্তৃত্ব আছে এবং যে কোনো মুহূর্তে আই উইল বি স্যাকড, সিম্পল ইজ দ্যাট, আমাকে মানে চাকরি থেকে চলে যেতে হবে, তাহলে সে কিভাবে তার এগেইনস্টে একটা রায় দিবে? এটা সম্ভব না। সেই কারণে এই জিনিসগুলো ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দিচ্ছে এবং যার জন্যে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এটার জন্য উত্তরণের জন্য একটাই উপায়, যে যারা দেশকে ভালোবাসে, দেশের প্রতি গভীর মমত্ববোধ আছে, একটা প্যাট্রিয়টিজম কাজ করে, তারা ঐক্যবদ্ধ হয়ে অন্তত ইনস্টিটিউটগুলো তার নিজস্ব গতিতে চলার জন্যে একটা প্রতিবাদী ভাষা আন্দোলন গড়ে তুলতে পারে। এবং তাছাড়া কোনো বিকল্প নাই। আপনি যেই আসে সেই যে যায় কি মানে সেই কি হয় মানে হয়ে যায়, মানে যেই যে ক্ষমতায় যায় তারই অবস্থা এরকম সৃষ্টি হয়, রাবণ হয়ে যায়। সেই একটা বিষয় আর কি। তো আমি মনে করি যে এটা উত্তরণের জন্য অবশ্যই এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ইয়াংদেরকে এগিয়ে আসার দরকার আছে। আমি মনে করি এটা এই কনটেক্সটে, এই সাবকন্টিনেন্টের কনটেক্সটে একটা বড় ধরনের মানে কালচারাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল একটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং তাদেরকে এগিয়ে আসা দরকার। অনেক ধন্যবাদ উজ্জ্বল ভাই। আমরা এখন ছোট্ট একটা ব্রেকে যাব, ছোট্ট একটা বিরতিতে যাব এবং আমাদের সঙ্গে শুধু শ্রোতামণ্ডলী, আবার আমরা স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আমাদের দ্বিতীয় যে টপিক আছে সেই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং দ্বিতীয় টপিকটা হচ্ছে স্কটল্যান্ডের যে রেফারেন্ডাম। আপনারা সবাই অবশ্যই অবগত আছেন যে স্কটল্যান্ডের কিছুদিন পরই একটা রেফারেন্ডামের ভোটের আয়োজন করা হচ্ছে এবং সেই আয়োজনে মানুষদেরকে জিজ্ঞেস করা হবে, স্কটল্যান্ডবাসীদেরকে জিজ্ঞেস করা হবে যে ওনারা স্কটল্যান্ড নিয়ে কি আলাদা হয়ে যাবেন ইউনাইটেড কিংডম থেকে, নাকি পুরোপুরি ব্রিটেনের মধ্যেই তারা থাকতে চান। এবং গত 2 সপ্তাহ ধরে নো ক্যাম্পেইনটা অনেক জোরালো ছিল, কিন্তু গতকালকে থেকে স্কটল্যান্ডের ইন্ডিপেন্ডেন্টের যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনটা কিছুটা এগিয়ে আসে। 51% আর 51%, 49% এরকম একটা ভাগ হয়ে গেছে। তো এখন ব্রিটিশ পলিটিশিয়ান যারা আছেন বা স্কটল্যান্ডের বিভিন্ন জনগণ যারা আছেন তারাও বিভিন্ন রকম সলা পরামর্শ করছেন। কেউ বলছেন যে এজন্য কে দায়ী, কাউকে ব্লেম করার চেষ্টা করা হচ্ছে।
কেউ কেউ বলছেন যে লেবার ভালো কাজ করেনি, আবার অন্য দল বলছেন যে বর্তমান সরকার কিছু ট্যাক্সের যে ব্যবস্থা আছে তাদের যে বেডরুম ট্যাক্স, এর জন্য এর কারণ হতে পারে। তো এই সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব, আমাদের যে গেস্টরা আছেন তাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করব। কিন্তু এর আগে আমরা একটা কল নিয়ে নিই। কলার হচ্ছেন মাহফুজুল হোসেন নাহিদ, ওনার সঙ্গে আমরা এখন কথা বলার চেষ্টা করব। হ্যালো মাহফুজুল হোসেন নাহিদ সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে শরিক হওয়ার জন্য। তো এখন আমরা স্কটল্যান্ডের রেফারেন্ডাম নিয়ে কথা বলছি, তো আপনি যদি কিছু আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ আহমেদ ভাই। আসলে স্কটল্যান্ডের স্বাধীনতার ইস্যুটা এখন ব্রিটেনের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ইস্যু, এবং এর পক্ষে বিপক্ষে জোরালো প্রচারণা চলছে দুই পক্ষ থেকেই। এবং যে জিনিসটা সবচেয়ে আমরা অনুমান করতেছি যে এখানে একটা খুব কঠোর একটা কম্পিটিশন হবে, এবং যেটা রিসেন্টলি যে কিছু জরিপ হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে যে ইয়েস ভোটটাই পাস হওয়ার সম্ভাবনা বেশি ওইখানে, যেটা ইউগভ পরিচালিত একটা জরিপে দেখা গেছে যে 51% স্কটল্যান্ডের মানুষরা চাচ্ছে স্বাধীন হতে এবং 49% চাচ্ছে ব্রিটেনের সাথে থাকতে। তো এই ইস্যুটা আমি করি যেটা ব্রিটেনের যে পজিশন আন্তর্জাতিক ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, এটা বিরাট একটা প্রভাব ফেলবে। এমন হতে পারে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে যদি ওই ইলেকশনে যদি ওরা হেরে যায় তাহলে হয়তো পদত্যাগ করতে হতে পারে। তাছাড়া স্কটল্যান্ডের আপনারা জানেন যে ব্রিটেনের অনেক পরমাণু ক্ষেপণাস্ত্র ওখানে আছে, ওই ক্ষেপণাস্ত্রগুলো ওখান থেকে সরিয়ে আনতে হবে। এবং বিশেষ করে যেটা সবচেয়ে বেশি প্রভাব হবে যে আন্তর্জাতিক অঙ্গনে যে ব্রিটেনের একটা ভূমিকা আছে, যেমন ফ্রান্স, জার্মানি বা ইউএস এর মতো, স্কটল্যান্ড যদি ব্রিটেন থেকে চলে যায় তাহলে ব্রিটেনের এই পজিশনটা একটা প্রশ্নের সম্মুখীন হবে। এটা হলো ব্রিটেনের ক্ষেত্রে। বাট স্কটল্যান্ডের যে যারা ওই ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করতেছে তারা তাদের জনগণকে বলতেছে, বিশেষ করে আপনি জানেন যে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার সালমন, যিনি ওখানে স্থানীয় সরকার প্রধান, উনি ওই ক্যাম্পেইনের লিড করতেছেন, নো ক্যাম্পেইনের। এবং ওখানে উনি মানুষকে বলতেছেন যদি স্কটল্যান্ড যদি ইংল্যান্ডের থেকে পৃথক হয়ে যায় তাহলে ওখানকার মানুষের যে বার্ষিক মাথাপিছু আয় সেটা অনেক বৃদ্ধি পাবে। এবং তাছাড়া যে অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যে নর্থ সির যে তেল রিজার্ভ, সেটা আপনি জানেন ইউরোপের সবচেয়ে বড় তেল রিজার্ভ যেটা নর্থ সিতে আছে, এটা এখন ব্রিটেনের কন্ট্রোলে। যদি স্কটল্যান্ড স্বাধীন হয়ে যায় তাহলে ওই নর্থ সির তেল ক্ষেত্রটা স্কটল্যান্ডের করায়ত্ত হয়ে যাবে, এবং ওখান থেকে তাদের বিরাট একটা ইনকাম ওখান থেকে তাদের আসবে। এবং তারা আশা করতেছে যে তাদের জনগণের যে স্কটিশ জনগণের ভাগ্যের অনেক পরিবর্তন হবে। তো হোয়াট এভার উইল বি হ্যাপেন এন্ড অফ দ্য ডে, সেটা নির্ভর করতেছে স্কটল্যান্ডবাসীর উপর। তো এটাই সামগ্রিকভাবে ব্রিটেনের অর্থনীতি, ব্রিটেনের ইন্টারন্যাশনাল ভূমিকা সবকিছুকে প্রভাবিত করবে। এটাই মনে করতে। মাহফুজুল হোসেন নাহিদ ভাই, আপনি ধন্যবাদ আপনাকে স্কটল্যান্ডের পুরো রেফারেন্ডামের যে পুরো বিষয়টা আপনি দর্শক শ্রোতাদের সম্মুখে নিয়ে আসার জন্য। কিন্তু একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমরা এর মধ্যে জানি যে বিভিন্ন রাজনীতিবিদ, লেবার পার্টি হোক বা ক্ষমতাসীন দল হোক, তারা স্কটল্যান্ড সফর করছেন। এবং কিছুদিন আগে আমরা শুনলাম যে আমাদের যে এখানকার যে অর্থনীতি ডিপার্টমেন্টের যে দায়িত্বশীল মন্ত্রী, উনি বলেছেন যে যদি স্কটল্যান্ড স্বাধীন হয়ে যায় তাহলে পাউন্ড ওনারা শেয়ার করবেন না স্কটল্যান্ডের সাথে। তো এই যে ইয়েস ক্যাম্পেইন যেভাবে চলছে, এখনো তো মনে হয় চান্স আছে যে ক্যাম্পেইন হয়তো ঘুরে ইয়েস এর দিকেও চলে আসতে পারে। না, ক্যাম্পেইনটা তো ইয়েস এর দিকেই এখন পর্যন্ত। ইয়েস না, ক্যাম্পেইনটা এখানে মিন করা হচ্ছে যে স্কটল্যান্ড ব্রিটেন থেকে আলাদা হবে। ক্যাম্পেইনটা হলো আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্রিটেনে থাকবে, বেটার টুগেদার। হ্যাঁ, বেটার টুগেদার ব্রিটেনে থাকবে, সেটা নো ক্যাম্পেইন। হ্যাঁ। এখানে আরেকটা যেটা বিষয়, আপনি আজকে নিউজ পেপার দেখছেন বোধহয়, আজকে নিউজ পেপারে যেটা ওই নেটোর একটা ইউরোপে একটা
আপনাদের একটা মিটিং চলতেছে, ওখান থেকে বলা হয়েছে যদি স্কটল্যান্ড যদি ব্রিটেন থেকে চলে যায় তাহলে স্কটল্যান্ডকে হয়তো বা নেটোর মেম্বার করা হবে না, এই ধরনের একটা কথা বলা হয়েছে। আর যেটা আপনি যে ইস্যুটা নিয়ে আসছেন যেটা হলো ওই যে আপনার পাউন্ডের ইস্যুটা, কারণ পাউন্ড ব্রিটিশরা কখনো স্কটল্যান্ডকে আমার মনে হয় পাউন্ড ইউজ করতে দেবে না, কারণ এটা পাউন্ডটা হলো তাদের প্রাইড, যে কারণে তারা ইউরোতে যোগ দেয়নি পাউন্ডের জন্যই শুধু। এবং পাউন্ডটা রিলেটিভলি আসলে ওয়ার্ল্ডের মধ্যে ডলারের সাথে একমাত্র কম্পিটিটর, তো তারা চাইবে না এক্ষেত্রে স্কটল্যান্ডে পাউন্ড শেয়ার করতে দিতে। এবং যদি স্কটল্যান্ড যদি এক্ষেত্রে পাউন্ড শেয়ার করতে না দেওয়া হয় তাহলে স্কটল্যান্ডে জনগণকে যেভাবে বলা হচ্ছে যে ওই আপনার তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা, আমার মনে হয় তারা সেক্ষেত্রে অনেক পিছিয়ে পড়বে, তাদের কাঙ্ক্ষিত রূপ অর্জন করা খুবই টাফ হবে তাদের জন্য। অনেক ধন্যবাদ মাহমুদ হোসেন নাহিদ ভাই আমাদের স্টুডিওতে ফোন করার জন্য, আপনার ওপিনিয়ন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আগামীতে হ্যাঁ আমাদের গেস্ট নাহিদ ইসাক ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছেন, আমি নাহিদ ভাইয়ের কাছে দিচ্ছি। ধন্যবাদ নাহিদ ভাই। আমার একটা প্রশ্ন ছিল, ওয়ালাইকুম সালাম, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের কি দায়িত্ব কিছু আছে, যেমন আমরা তো ব্রিটিশে থাকতেছি, আমাদের তো একটা অ্যাজ এ ব্রিটিশ নাগরিক আমাদের কি কোনো দায়িত্ব আছে, কি করা যায়? না অবশ্যই, এক্ষেত্রে আমাদের দায়িত্ব তো এটাই, যদি ব্রিটেন একটা ঐক্যবদ্ধ ব্রিটেন থাকে তাহলে তো আমাদের সবার জন্যই লাভ, ঠিক না? ব্রিটেনটা যদি ছোট হয়ে আসে, যেমন স্কটল্যান্ড যদি আজকে ব্রিটেন থেকে চলে যায় তাহলে আমরা ব্রিটেন বলতে শুধু বুঝাবো ইংল্যান্ড এবং ওয়েলসকে, ঠিক না? আর নর্দার্ন আয়ারল্যান্ড। আর যদি আমরা ইউনাইটেড কিংডম বলি তখন আসবে আপনার ওই নর্দার্ন আয়ারল্যান্ড, কিন্তু ব্রিটেনের মধ্যে নর্দার্ন আয়ারল্যান্ড আসে না, শুধু আসবে ইংল্যান্ড এবং ওয়েলস। তো এক্ষেত্রে যেটা হবে যে একটা বড় একটা অর্থনীতি যেটা বিশ্বের তৃতীয় চতুর্থতম অর্থনীতি ব্রিটেন, আমার মনে হয় ব্রিটিশরা তখন এই পজিশনটা আর ধরে রাখতে পারবে না, এবং ব্রিটিশরা যখন ধরে রাখতে পারবে না তখন তাদের অবশ্যই এক্ষেত্রে তাদের অর্থনৈতিক ক্ষেত্রেও একটা প্রভাব পড়বে, যেটা এমনি আমরা গত কয়েক বছর ধরে যে প্রভাবের দরুন বিশেষ করে এদেশে আমরা যারা বসবাস করছি, বিশেষ করে যারা মধ্যবিত্ত লেভেলের মানুষ, তাদের আয়ের উপর অনেক প্রভাব পড়ছে। তো আরো যদি বেশি লোড হয় তাহলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা ব্রিটেনে থাকেন বা ইংল্যান্ডে থাকেন তাদের উপর বিরাট একটা প্রভাব পড়বে। এই জন্য আমরা চাচ্ছি যে সবাই যদি আমাদের কোনো পরিচিত থাকে বা ফ্রেন্ড ফ্যামিলি থাকে তাদের সাথে, স্কটল্যান্ডে থাকে তাদের সাথে ইস্যুটা নিয়ে ডিসকাস করা এবং তাদেরকে পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকে আমাদের তুলে ধরা উচিত। এবং অবশ্যই একজন ব্রিটিশ নাগরিক হিসাবে এক্ষেত্রে আমাদের একটা মুখ্য ভূমিকা আছে এবং আমরা সবাই চেষ্টা করব আমাদের সেই ভূমিকাটা পালন করার। অনেক ধন্যবাদ মাহফুজ হোসেন নাহিদ ভাই আপনার মতামত আমাদের অভিমত অনুষ্ঠানে শেয়ার করার জন্য, এবং আগামীতে আশা করছি আপনার টেলিফোন কল পাবো এবং আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ আপনাকে আজকের জন্য। আমরা এখন আপনাদের দুইজন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, সুন্দর একটা প্রোগ্রাম, আপনাদের প্রোগ্রামের আরো উন্নতি কামনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আমরা স্টুডিওতে ফেরত আসছি। স্টুডিওতে ফেরত আসে স্কটল্যান্ডের রেফারেন্ডাম ব্যাপারে। আমি প্রথমেই চলে যাব আমাদের প্রথম যে গেস্ট আশরাফ মাহমুদ উজ্জ্বল ভাইয়ের কাছে। উজ্জ্বল ভাই, আপনি যদি স্কটল্যান্ডের ব্যাপারটা একটু আলোকপাত করেন, রেফারেন্ডামের যে বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ। ধন্যবাদ। থ্যাংক ইউ আহমদ ভাই। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, ব্রেকের পরে আবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আসলে একজন কলার যিনি খুবই যথার্থই চমৎকারভাবে বিষয়টা উপস্থাপন করেছেন, এখানে ইকোনমিক্যাল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং কেন স্কটল্যান্ড এখান থেকে আলাদা হতে চাচ্ছে এবং কেনই বা স্কটল্যান্ডকে ব্রিটেন থেকে মানে আলাদা হতে দিতে চাচ্ছে না এজ এ মানে ইউনাইটেড কিংডম। এই বিষয়টা অত্যন্ত সরি উজ্জ্বল ভাই, দিতে চাচ্ছে না মনে হয় বলা ঠিক হবে না, মানে একসাথে থাকতে চাচ্ছে, ব্যাটার টুগেদার। দুইটা ক্যাম্পেইন একসাথে চলছে, একটা হচ্ছে যে আলাদা হওয়ার জন্য, আরেকটা ব্যাটার টুগেদার। এই বিষয়টা আমাদের একটু, আমি যদি মানে আলোকপাত করি, আমি বলতে চাই যে স্কটল্যান্ড একটা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে তাদের দৃষ্টিতে তারা যেটা মনে করে যে ইউকের চাইতেও একটা রিচেস্ট কান্ট্রি হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং তারা মনে করে যে অন্তত বিশ্বের 20টা দেশের মধ্যে তাদের স্থান করে নিতে পারবে। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে, আপনি যদি তাকান ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে তারা প্রায় 10 বিলিয়ন পাউন্ডের মতো তাদের জেনারেট হয়
এবং যদি তাকান কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে তাদের প্রায় 17 বিলিয়ন পাউন্ড তারা জেনারেট করতে উজ্জ্বল ভাই, পারে। আমি জাস্ট সংক্ষেপে এক এই সেন্টেন্সে সংখ্যাগুলোর সাথে সাথে আপনি যদি একটু সোর্সটাও আমাদেরকে বলে দেন। সোর্স হচ্ছে এইটা হচ্ছে টেলিগ্রাফ পত্রিকায় ফাইন্যান্সিয়াল টাইমসে 3rd of February 2014 এটা এসেছিল আর কি। এবং তারা কিন্তু স্কটল্যান্ডে যারা আছেন তারা এই ক্যাম্পেইনের জন্য তারা এই জিনিসটা ইউজ করছে। রুরাল এবং আইল্যান্ড ইকোনমিতে তাদের প্রায় 32 বিলিয়ন পাউন্ডের মতো তারা জেনারেট করতে পারে। 13 বিলিয়ন পাউন্ড তারা জেনারেট করে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইন্ডাস্ট্রিতে অনলি, কল্পনার বাইরে। যেখানে হুইস্কি এক্সপোর্ট করে তা প্রায় 4.3 বিলিয়ন পাউন্ড তারা জেনারেট করতে পারে। এরপরে ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য হিস্ট্রি এনভায়রনমেন্ট, মানে হিস্ট্রিক্যাল যে বিষয়গুলো আছে সেটার থেকে প্রায় 2.3 বিলিয়ন পাউন্ড তারা করতে পারে। তেলের বিষয়টা নাহিদ ভাই অলরেডি খুব চমৎকারভাবে মেনশন করেছেন। এখানে দেখেন প্রায় 1500 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? মানে কল্পনাতীত বিষয়। এখানে 1500 বিলিয়ন পাউন্ড তারা জেনারেট করতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বিগেস্ট ইস্যু, যেটা হচ্ছে 25% অফ দ্য ইউরোপ পটেনশিয়াল উইন্ড অ্যান্ড টাইডাল এনার্জি। এরপরে হচ্ছে আপনি যদি এদিকে তাকান যে অ্যারোস্পেস, ডিফেন্স অ্যান্ড ম্যারিনের দিকে, তাহলে 5 বিলিয়ন পাউন্ড তারা জেনারেট করতে পারে। 10 বিলিয়ন পাউন্ড তারা জেনারেট করতে বিজনেস সার্ভিস ইন্ডাস্ট্রিতে। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে 9.3 বিলিয়ন পাউন্ড, লাইফ সায়েন্সে 1.9 বিলিয়ন, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি 2.8 বিলিয়ন, ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি 7 বিলিয়ন। এই যে আমি এই ফ্যাক্ট ফিগারটা কেন বললাম এবং এটা আমাদের জানা দরকার এই কারণে যে স্কটল্যান্ড কেন গুরুত্বপূর্ণ আর তারা কেন এবার স্বাধীন হতে চায়। এখানে দেখেন একটা পয়েন্ট আসছে, আমি জাস্ট নাহিদ ভাই একটা জিনিস মেনশন করেছেন যে পাউন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন যে পাউন্ড যদি তারা ব্যবহার না করতে পারে তাহলে হয়তো তারা অনেকটা এই ক্ষেত্রে হতে পারে, অনেক মূল্য কমে যাবে। কিন্তু বর্তমানে যে ওয়ার্ল্ডের একটা ডেভেলপমেন্ট আপনি যদি খেয়াল করেন, ব্রিক্স নামে আরেকটা ব্যাংক হয়েছে, ফরগেট অ্যাবাউট দিস ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করে ব্রিক্স যে ব্যাংকটা হয়েছে, এখানে আপনি ডলারের ভিত্তিতে যে লেনদেনটা হতো সারা ওয়ার্ল্ড ব্যাপী সেটা কিন্তু আর হচ্ছে না, হবে না। হয়তো ইয়ান হবে, জাপানের কোনো, ব্রাজিলের হতে পারে, অথবা ইন্ডিয়ার কোনো কিছু হতে পারে। এবং সেই ব্যাংকের মাধ্যমে যখনই আপনি চিন্তা করবেন, এটা হয়তো ইমপ্লিমেন্ট হইতে হয়তো 2-4-5 বছর লেগে যাবে, সেইখানে আপনি যদি চিন্তা করেন সেখানে পাউন্ড কিন্তু ডলারের পাশাপাশি থেকে এটার একটা মূল্যায়ন অবস্থান তৈরি করে নেয়। কিন্তু ওই ব্যাংক যখন অপারেট করবে সেইখানে কিন্তু আপনার এই বিষয়গুলো হয়তো নাও আসতে পারে। একটা টাইম ওয়ার্ল্ড কিন্তু চেঞ্জিং ডে বাই ডে, আমি মনে করি যে ওই পয়েন্টটা আছে। বাট অ্যাজ এ হোল এটা হয়তো বলা যেতে পারে। বাট আমি বিতর্ক দেখতেছিলাম লেস্টার ডার্লিংয়ের এবং ইয়েতে বিবিসিতে 79% অ্যালেক্স সালমন এবং সেখানে অনলি বাকি 31%, মানে 29% হচ্ছে ইয়ে। তো এখানে বিষয়গুলো একটা অনেক সময় ইমব্যালেন্স। এখন অবশ্য 51 আর 49% তারা বলছে, কিন্তু রিয়েলি কনসার্ন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন আমাদেরকে এই কনসার্নটা নেওয়া দরকার। আচ্ছা, এবং জি আপনি ধন্যবাদ আশরাফ মাহমুদ ভাই। যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার যে পরিসংখ্যানটা দিলেন, অনেক ধন্যবাদ পরিসংখ্যানটা উপস্থাপন করার জন্য। কিন্তু এখানে কিন্তু এই যে পরিসংখ্যানটা, এটা শুধু স্কটল্যান্ডের পরিসংখ্যান। এর পাশাপাশি আমি মোটামুটি কনফিডেন্ট যে আমরা যদি ইংল্যান্ডের পরিসংখ্যানটা উপস্থাপন করতাম, সেটা কি এই ছবিটাই কি আমাদের সামনে উপস্থাপন করে না যে আমরা একসাথে থাকলেই শক্তিশালী বেশি? অফকোর্স এই পরিসংখ্যানই তো প্রমাণ করছে যে একসাথে থাকলে শক্তিশালী বেশি। এই পরিসংখ্যানটাই প্রমাণ করছে যে ইকোনমিক্যালি স্ট্রঙ্গার দেন বেটার টুগেদার। মানে আপনি বেটার টুগেদার যদি থাকেন তাহলে এটা এবং শুধু তাই না, আপনি যদি ফরেন পলিসি এবং একটা স্ট্রেংথ, ব্রিটেনের যে প্রভাব, কলোনিগুলো যখন আস্তে আস্তে মানে দূরে সরে গেছে এবং তাদেরকে কাট করতে হয়েছে এবং কমনওয়েলথ মানে গঠন করা হলো, এরপরে যখন নিজেরা একটুখানি থাকার চেষ্টা হচ্ছে, সেইখানেও একটা মানে কি বলে একটা দেশ আলাদা হয়ে যাচ্ছে। হোয়ারএস তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া
তারা কিভাবে আলাদা হয়ে যাচ্ছে। ব্রিটেনকে বলা হয় সার্ভিস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে এগিয়ে আছে এবং ডিপ্লোমেসিতে, এবং সেইখান থেকে ডিপ্লোমেসিতে এইখান থেকে লোক হায়ার করে নেয়, এবং আমেরিকা তাদেরকে হায়ার করে নেয় কেন? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে ব্রিটেনের একটা ব্যর্থতা প্রমাণিত হবে। কোন ক্ষেত্রে? এই যে যদি আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। এবং রিয়েলিটি হচ্ছে যে ব্রিটেনকে তখন যে পরিমাণ সম্মান, যে পরিমাণ রেসপেক্ট, যে পরিমাণ ভ্যালু ওয়ার্ল্ডের একটা মানে আন্তর্জাতিক অঙ্গনে ছিল, সেটা কিন্তু ক্ষুণ্ণ হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ইসহাক ভাইয়ের কাছে যাব এবং এই যে ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম স্কটল্যান্ডের রেফারেন্ডাম নিয়ে, এখানে উনাকে আসার সুযোগ করে দিচ্ছি এবং উনার অভিমত প্রকাশের সুযোগ দিচ্ছি। I think Ujjwal Bhai done a really brilliant presentation, especially in the economic. It looks like a dream thing to me. I think to me actually, I know a lot of my friends, English friends actually, they think this is a mad idea. Going out of the Britain, this is a mad idea. You can be independent, but staying independent is very difficult. At the moment, they will be, if they do, we don't want this to happen. If that happens, they will be isolated. They will be, everyone will play with them. Okay, ইসহাক ভাই, আমি একটু শেয়ার করি ওনার সাথে একটা মিনিট জুড়ে আপনার কাছে আসবো। ইসহাক ভাইয়ের সাথে যদি আমি বলি যে কোনো স্কটিশ মানুষ যদি এটা শুনে, এখন তারা যদি বলে যে এটা একটা স্ক্যার মঙ্গারিং ট্যাকটিক্স হচ্ছে, মানে ওদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে, অথবা আপনি যেটা বললেন যে আমরা একত্রে থাকলে আমরা ভালো থাকবো, যদি পৃথক হয়ে যায়, স্কটিশ যারা আছে তারা বলছেন যে, যারা রেফারেন্ডামে সাপোর্ট করছেন তারা বলবেন যে আমরা যদি আলাদা হয়ে যেতে, তাহলে আমাদের একটা দেশ থাকলো, আমাদের একটা অর্থনীতি থাকলো, আমরা ডিসিশন নিব যে আমরা কি করব, তখন আর আমাদের ওয়েস্টমিনিস্টারের উপরে ডিপেন্ড করতে হবে না। There has to be some change. Definitely, they need to have. There will be a change. They're already planning to give them more power. But I think this is something they want to do. This is the climb also. Like, this is the old style of thinking. We never want to be part of them. This is the old thinking. New thinking is, no, we have to be part of the Britain if you want to be where we are. If you want to play a role in the world, we have to be part of Britain. And now, what I think this will be really unthinkable, that they will be going and becoming stronger than Britain or doing something better than them now. I think this is unthinkable. I think this is something they will realize. If they do that, they will regret that. Definitely they would. আচ্ছা, ইসহাক ভাই, উজ্জ্বল ভাই মনে হয় কিছু শেয়ার করতে চাচ্ছেন। আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই। চমৎকার, মানে স্কটল্যান্ডের এই বিষয়টা শুধু আমরা ব্রিটেনের নাগরিক হিসেবে এই বিষয়টা তুলে ধরতে পারি, এবং তাদেরও রিয়েলাইজ করা উচিত যে প্রত্যেকটা দেশের আপনার কিন্তু এমবেসি তাদেরকে খুলতে হবে যখনই আলাদা হবে, খেয়াল করেন। এবং প্রত্যেকটা দেশের যে ট্রিটিগুলো আছে, তাদের সাথে যে বিজনেস রিলেশনগুলো আছে, নতুন করে প্রতিষ্ঠা করতে হবে, খেয়াল করেন। এবং ইউরোপিয়ান ইউনিয়নে তাদেরকে নতুন করে প্রবেশ করতে হবে। ন্যাটো অলরেডি মেসেজ দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনি দেখেন, চিন্তা করেন যে তাদের যে পরিমাণ সিভিল সার্ভেন্ট এমপ্লয় করতে হবে নতুন কান্ট্রিকে নতুন করে মার্চ করার জন্য, আপনি ক্যান ইউ ইমাজিন? এটা কিন্তু এইটা ব্রিটেন একটা বড় ধরনের যুক্তি হচ্ছে যে এইটা কিন্তু টোটাল ইকোনমির থেকে একটা অংশ তারা ব্রিটেন ওই ক্ষেত্রে কাজে লাগাচ্ছে এবং ইন্টারন্যাশনাল সমস্ত কিছু মেনটেন করতেছে, যে স্কটল্যান্ডের কিছুই করতে হচ্ছে না। এখানে হিউজ সেভিংস তারা করছে। ইন্ডিপেন্ডেন্ট হলে কিন্তু তারা সেই জিনিসটা করতে পারবে। আরেকটা দৃষ্টিপট যদি আপনার সামনে নিয়ে আসি, উজ্জ্বল ভাইয়ের সামনে, সেটা হচ্ছে যে অনেক ছোট ছোট দেশ, স্কটল্যান্ড থেকে অনেক অর্থনৈতিকভাবে অনেক মন্দা, রাজনৈতিকভাবে অনেক মন্দা, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, অনেক ছোট ছোট দেশরাও স্বাধীন হয়ে এটা কিন্তু ম্যানেজ করতে পারছে। সুতরাং স্কটল্যান্ড মনে হয় এই দিক দিয়ে অনেকটা কনফিডেন্ট অবস্থানে আছে, আমি মনে করি। তারা মডেল মনে করে। আপনি রাইট, ইউ আর রাইট। ওরা যেটা বলতেছে যে ফিনল্যান্ড, সুইজারল্যান্ড এবং সুইডেন, এই সময় ছোট ছোট দেশগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, নরওয়ে এক্সাম্পল তারা দিচ্ছে যে নরওয়ে তো লিভিং দিক থেকে হাইয়েস্ট সারা ওয়ার্ল্ডের মধ্যে, কিন্তু আর লিভিং স্ট্যান্ডার্ডের দিক থেকে নরওয়ে হচ্ছে হাইয়েস্ট। ছোট কান্ট্রি হিসেবে তারা এই জন্য এক্সাম্পল দিচ্ছে। এটা ঠিক যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে তারা যদি ম্যানেজ করতে পারে, তারা কেন করতে পারবে না? ইয়েস, ইন এ সেন্স রাইট। বাট পলিটিক্যাল পাওয়ার হিসাবে
এবং সারা বিশ্বব্যাপী আপনার একটা ইনফ্লুয়েন্স প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ছোট দেশ হিসেবে আমি মনে করি না কখনোই যারা একটা প্রতিষ্ঠা লাভ করতে পারে। কারণ ব্রিটেন যখন যুক্তরাজ্য হিসাবে একটা ইউনাইটেড কিংডম হিসাবে ভূমিকা পালন করে, আমেরিকার পরে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হিসাবে ব্রিটেনকে মূল্যায়ন করে। আপনি স্কটল্যান্ড যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ড সেই মূল্যায়নটা পাবে না, যতই বলুক যে 20টা কান্ট্রির মধ্যে তারা হয়তো ইকোনমিক্যালি হয়তো কিছু এগিয়ে যেতে পারে। কতটুকু সত্য হবে এটা তো ইন ফিউচার বলে দিবে, বাট ইন এ সেন্স এই জিনিসটা তারা লস করবে। হ্যাঁ, কিন্তু আমি আরেকটা পয়েন্ট এখানে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উজ্জ্বল ভাই যেমন মনে করেন যে সাউথ আফ্রিকার দিকে যদি আমরা ফোকাস করি, সাউথ আফ্রিকা যখন পার্টাইড সিস্টেম ছিল, তাদের যে বিশ্বের বুকে যে ইনফ্লুয়েন্সটা ছিল, এর চেয়ে বেশি ইনফ্লুয়েন্স আমরা দেখি যে যখন নেলসন ম্যান্ডেলা উনি ক্ষমতায় আসলেন, এবং এখন আমরা অনেক সময় দেখি যে ডেসমন্ড টিটু যে রিসেন্টলি প্যালেস্টাইনে গিয়েছিলেন, ওখানে উনি বক্তব্য দিয়েছিলেন যে এখানে একটা পার্টাইড সিস্টেম হয়ে গেছে। এই যে ওপিনিয়নের অনেক স্ট্রং ওপিনিয়ন হচ্ছে, আমি এই জিনিসটা এইভাবে বলতে চাচ্ছি যে পুরাতন সিস্টেম থেকে সরে এসে নতুন একটা সিস্টেমের আন্ডারে বিশ্ব পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা অর্থনৈতিক ইনফ্লুয়েন্সটা অতটুকু স্কটল্যান্ড করতে পারবে না, এটা কি আপনি মনে করেন, নাকি স্কটল্যান্ডের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিবে? অলরেডি আমি বিষয়টা এক্সপ্লেন করেছি, বাট ইন এ সেন্স আপনি যেটা মনে হচ্ছে পোলারাইজেশন এখন বর্তমানের মাল্টিকালচারাল সোসাইটি এবং মাল্টি যে কালচার এবং মাল্টি ওপিনিয়নকে ধারণ করা এবং একে অপরের রেসপেক্ট বৃদ্ধি করার আগের যে মোরলিপনা ছিল সেটা হয়তো কমে আসছে। এটা সার্টেনলি হয়তো কেউ ধারণা করতে পারে যে এককভাবে অথবা শুধু ইনফ্লুয়েন্স প্রতিষ্ঠা করে সবার উপরে মোরলিপনা করা যায় না, যেটা আমেরিকার কর্তৃত্ব যেভাবে কমে আসতেছে সেই কারণে। সেই দৃষ্টিভঙ্গি থেকে তো রেসপেক্ট একটা দেশ হিসাবে সেটা তো পাবেই, বাট এগেইন ইউ ক্যানট ইগনোর যে আসলে একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স যাদেরকে কাউন্ট করবে সেই ধরনের ইনফ্লুয়েন্স আসলে করতে পারবে না ছোট দেশ হিসেবে, এটা আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি শ্রোতামণ্ডলী। জাস্ট যাবার আগে ছোট্ট করে একটু কনক্লুশন বা কনক্লুশন টানার জন্য ইসাক ভাইকে বলবো, এবং এরপর উজ্জ্বল ভাইয়ের কাছে এসে আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসবো। ধন্যবাদ আবার আপনাদেরকে। আই থিঙ্ক অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন উই অলসো নিড টু প্লে আ রোল। আমাদেরকেও মানে যে জিনিসটা আমরা মনে করি ভালো বা খারাপ এটা আমাদের পার্সোনাল চয়েস, but we need to play a role because this is we live in Britain and our voice does count. So ব্রিটেনের স্কটল্যান্ডে যারা আছেন হ্যাঁ অবশ্যই, তো I think we should play a role, and I think for myself I think we better together than isolated by ourselves, especially Scotland. আচ্ছা, ঠিক আছে, ইসাক ভাইয়ের সাথে হয়তো অনেকে দ্বিমত পোষণ করবেন। উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে শেষ কথাটা। আমি যেটা মনে করি বর্তমান দুনিয়া অনেক এগিয়ে যাচ্ছে এবং এই মডার্নাইজেশনের যুগে যে বিষয়টা রেফারেন্ডামের মাধ্যমে সমাধান হতে যাচ্ছে এটা যথার্থ আমি মনে করি, বাট আমি অ্যাজ এ স্বার্থপর হিসাবে যদি বলেন ব্রিটেনের নাগরিক হিসাবে অবশ্যই আমি এটা হয়তো ডিনাই করব, বাট চয়েস তাদের দেওয়া উচিত এবং তারা ডিসাইড করুক, এবং আমি মনে করি ডিসিশন অবশ্যই এর রেফারেন্ডামের মাধ্যমে আসবে। তবে একটা বিষয় আমাদেরকে সবসময় মনে রাখা দরকার যে আমরা নতুন প্রজন্ম হিসাবে যারাই ব্রিটেনে হোক বা যেখানেই থাকুক, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকের একটা ভূমিকা রাখার সুযোগ রয়েছে, যে কোনো পর্যায়ে হোক সবাই যাতে সেই ভূমিকাটা রাখার চেষ্টা করে, এবং আমাদের সবার চেষ্টা করা উচিত। প্রিয় শ্রোতামণ্ডলীকে মানে আমার পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের এতক্ষণ দীর্ঘক্ষণ অনুষ্ঠানে আমার কথা শোনার জন্য, এবং আমি যারা সহকর্মী আছেন যারা আমাকে দাওয়াত দিয়েছেন আজকের অনুষ্ঠান তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ উজ্জ্বল ভাই। শুধু শ্রোতামণ্ডলী, আমরা আমাদের প্রোগ্রামের শেষে চলে এসেছি, অভিমত অনুষ্ঠান। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে আমাদের স্টুডিওতে আসার জন্য ইসাক উদ্দিন ভাই, আশরাফ মাহমুদ উজ্জ্বল ভাই,
আমাদের টেকনিশিয়ান যারা আছেন এখানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আগামী রবিবার রাত 8টায় এই অনুষ্ঠানে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সালামু আলাইকুম।